আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। দেশনেত্রীর প্রতি মানুষের শ্রদ্ধা আমাদের পরিবার কখনোই ভুলবে না, তারেক রহমান। ভোটের বিনিময়ে কেউ যেন জান্নাত বিক্রি না করে, আলেম সমাজকে সালাউদ্দিনের আহ্বান। ঢাকার 17 আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। ফেনীতে বেগম খালেদা জিয়ার বাড়িতে দোয়া ও মিলাদ। অবকাশকালীন ছুটি শেষে রবিবার খুলছে সুপ্রিম কোর্ট। পদত্যাগ করলেন এনসিপির আরও এক নেত্রী। রান্নার জন্য মানুষ দোকানে দোকানে খুঁজছে এলপিজি সিলিন্ডার, পেলেও দাম চড়া। এটি ভারতের হিন্দুদের জয়, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিজেপি নেতা। যশোরে বিএনপি নেতাকে মাথায় গুলি করে হত্যা। ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্য বিরোধী নেতা গ্রেপ্তার। মাদুরোকে গ্রেপ্তার করেছে মার্কিন বাহিনী, মুখোমুখি হবেন ফৌজদারি মামলার মার্কিন সিনেটর। সফলভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। 1 বছরে 7 দেশে হামলা চালিয়েছেন ট্রাম্প, 6টি মুসলিম প্রধান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের শ্রদ্ধা জানানোর দৃশ্য আমাদের পরিবার কখনোই ভুলবে না বলে জানিয়েছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন। তারেক রহমান লিখেছেন, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য 3 দিনের রাষ্ট্রীয় শোক সমাপ্ত হয়েছে। এ সময় দেশ জুড়ে এবং বিদেশে অবস্থানরত শুভানুদ্দায়ীদের কাছ থেকে প্রাপ্ত ভালোবাসা, সমবেদনা ও দোয়া আমাদের পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। এই 3 দিনে আমরা আরও উপলব্ধি করেছি আমার মা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করতেন। অনেক ক্ষেত্রে তা ছিল এতটাই অর্থবহ যা হয়তো আমরা নিজেরও পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রতি চিরকৃতজ্ঞ। তাদের নেতৃত্ব ও দ্রুত সমন্বয়ের কারণেই স্বল্প সময়ের মধ্যে এই বিরল ও সম্মানজনক অন্তিম আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য যেন কেউ দিনকে বিক্রি না করে এবং ভোটের বিনিময়ে জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত না করে। তিনি বলেন, এটি আলেম সমাজের একটি বড় ইমানি দায়িত্ব। ধর্মের দোহাই দিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া। শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের স্থানীয় আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, টুপিদারি ধারণ করে ইসলামের নামে কথা বলে মানুষ সহজেই বিভ্রান্ত হয়। অন্য ধর্মের বা ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে তা মানুষ বুঝতে পারে, কিন্তু ধর্মের পরিচয় ব্যবহার করে ভুল ব্যাখ্যা দিলে বিভ্রান্ত আরও গভীর হয়। এই কাজটি একটি মহল করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার 17 আসনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার 3 জানুয়ারি সকালে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা রবির মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এই আসনে জামায়াতে ইসলামী প্রার্থী এস.এম. খালিদুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর আগে এদিন সকালে বগুড়া 6 আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। তফসিল অনুযায়ী ইসি ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি। প্রচার চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে 12 ফেব্রুয়ারি। ফেনীর ফুলগাছীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার 3 জানুয়ারি সকালে শ্রীপুরে মজুমদার বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী 1 আসনে খালেদা জিয়ার বিকল্প সংসদ সদস্য প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এতে বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার, জহিরুল কাইয়ুম নান্টু, জাহিদ হোসেন মজুমদার সহ দলীয় নেতাকর্মী, বেগম খালেদা জিয়ার আত্মীয়স্বজন সহ জনসাধারণ অংশ নেয়। এ সময় ফেনী 1 আসনের প্রার্থী রফিকুল আলম মজনু বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে তার রেখে যাওয়া কাজকে এগিয়ে নিতে হবে। তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে কাজ করে যেতে হবে। নতুন বছরে অবকাশকালীন ছুটি শেষে রবিবার 4 জানুয়ারি থেকে শুরু হবে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম। ডিসেম্বরে নির্ধারিত ছুটি শেষে রবিবারই প্রথম সুপ্রিম কোর্টে আপিল বিভাগে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। দিনের শুরুতে সকাল 10:30টায় আপিল বিভাগের 1 নং এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। নবনিযুক্ত প্রধান বিচারপতিকে বরণ করে নিতে সুপ্রিম কোর্ট অঙ্গনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত 28 ডিসেম্বর দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অবকাশকালীন ছুটির কারণে রবিবার হতে যাচ্ছে প্রধান বিচারপতি হিসেবে এজলাসে তার প্রথম কার্যদিবস।
এবার জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন সৈয়দা নীলিমা দোলা নামে এক নেত্রী। শনিবার ৩ জানুয়ারি বিকেলে নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের ঘোষণা দিয়ে পদত্যাগপত্র সঙ্গে যুক্ত করেছেন তিনি। ফরিদপুর অঞ্চলে তত্ত্বাবধায়ক হিসেবে দলটিতে ছিলেন সৈয়দা নীলিমা দোলা। পদত্যাগপত্রে সৈয়দা নীলিমা দোলা লিখেছেন, জাতীয় নাগরিক পার্টির সব দায়িত্ব ও পদ থেকে পদত্যাগ করছে। আমি মনে করি এনসিপির পক্ষে এখন আর মধ্যপন্থী রাজনীতির নতুন পথ সৃষ্টি সম্ভব নয়। এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীর ঢাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডারে তীব্র সংকট দেখা দিয়েছে। গ্রাহক পর্যায়ে চাহিদা থাকলেও এলাকার খুচরা দোকানগুলোর মিলছে না বাসাবাড়িতে বেশি ব্যবহৃত এই গ্যাসের সিলিন্ডার। ফলে দোকানে দোকানে ঘুরছে গ্রাহকেরা। আবার কোথাও কোথাও পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে 700 থেকে 800 টাকা বেশি দিয়ে কিনতে বাধ্য হচ্ছেন তারা। অনেককেই হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। শনিবার মিরপুর ও মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা ঘুরে গ্রাহকদের এমন ভোগান্তি দেখা গেছে। শনিবার সকাল 10টার দিকে কথা হয় মিরপুরের কালশী সাংবাদিক আবাসিক এলাকার 5 নম্বর সড়কের 127 নম্বর বাড়ির রক্ষণাবেক্ষণকারী মনির মিয়ার সঙ্গে। তিনি জানান, সকালে ওই বাড়ির 7 তলার এক ভাড়াটে এলপিজি গ্যাস ফুরিয়ে যায়। নিয়মিত যেসব দোকান থেকে গ্যাস আনা হয় এমন 3টি দোকানে গ্যাসের জন্য তিনি মুঠোফোনে যোগাযোগ করেন। প্রতিটি দোকান থেকেই জানানো হয় সিলিন্ডারের সাপ্লাই নেই। তিনি বিষয়টি ভাড়াটিয়াকে জানান। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের সরকারি দল, বিজেপি নেতা ও ধর্মীয় গুরুরা। বিজেপি নেতা সঙ্গীত সোম বলেছেন, এটি পুরো ভারতের হিন্দুদের জয়। বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে, এই অভিযোগ তুলে ভারতের কয়েকজন রাজনৈতিক ও ধর্মীয় নেতা গত কয়েকদিন ধরে আইপিএল থেকে মুস্তাফিজ সহ বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন। শুক্রবার কলকাতা নাইট রাইডার্স এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানায়, বিসিসিআই নির্দেশনায় তারা মুস্তাফিজকে 2026 আসরের দল থেকে ছেড়ে দিয়েছে। এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপি নেতা সঙ্গীত সোম বার্তা সংস্থা ANI-কে বলেন, 100 কোটি সনাতনী ভারতীয়দের প্রতি লক্ষ্য রেখে বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। আমরা বলেছিলাম এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে, কারণ 100 কোটি মানুষের আবেগ অনুভূতিকে হেলাফেলা করা যায় না। এটি গোটা দেশের হিন্দুদের জয়। সঙ্গীত সোম 2013 সালে মুজফ্ফরনগর দাঙ্গায় জড়িত থাকার গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে। যশোরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার 3 জানুয়ারি সন্ধ্যা 7টার দিকে যশোর শহরের শঙ্করপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর যশোর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও শঙ্করপুর ইশাহাক সড়ক এলাকার ইমতাজ চৌধুরী ছিলেন। জানা গেছে, সন্ধ্যায় পৌর কাউন্সিলের কার্যালয়ের সামনে বসেছিলেন আলমগীর হোসেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে দ্রুত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদি হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার 3 জানুয়ারি সন্ধ্যা 7:30টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার 3 জানুয়ারি দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাদাত হোসেন স্বাক্ষরিত চিঠিটি তাকে পাঠানো হয়। এর আগে শুক্রবার 2 জানুয়ারি দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় ওসিকে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহদির ওই বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। ডোনাল্ড ট্রাম্প নিজেকে শান্তির প্রেসিডেন্ট দাবি করলেও 2025 সালে তার অধীনে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরিসংখ্যান ভিন্ন বাস্তবতার কথাই বলছে। অরাজনৈতিক সংবাদ পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা জানিয়েছে, 2025 সালের 20 জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে তার প্রশাসন বিশ্বের অন্তত 60টি দেশে সরাসরি বা অংশীদার হয়ে 622 বার বোমা হামলা চালিয়েছে। সবশেষ শুক্রবার রাত থেকে ভেনেজুয়েলার ভূখণ্ডে সরাসরি হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বরে সিরিয়ায় আইএসের তথাকথিত 70টি অবস্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। পালমিরায় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়। ট্রাম্প একে ভয়াবহ প্রতিশোধ হিসেবে বর্ণনা করেন। গত 22 জুন ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প দাবি করেন, এতে ইরানের পারমাণবিক সক্ষমতা বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান কাতারের একটি পাকিস্তান বিমান বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি তাইমুর নামের একটি আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে। আইএসপিআর জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র 600 কিলোমিটার দূরত্বের মধ্যে স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। অত্যাধুনিক নেভিগেশন ও নির্দেশনা ব্যবস্থায় সজ্জিত এই অস্ত্রটি খুব নিচু উচ্চতায় উঠতে পারে, ফলে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে চলা সহজ হয়। এতে পাকিস্তান বিমান বাহিনীর প্রতিরোধ ক্ষমতা ও যুদ্ধ পরিচালনার সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।